তৃতীয়বার ক্ষমতায় আসা কার্যত নিশ্চিত মোদী সরকারের। সেই কারণে 2047 সালে ভারতবর্ষকে প্রথম সারির দেশ করতে হবে, এই ভিশন নিয়েই এগোচ্ছেন নরেন্দ্র মোদী। পাশাপাশি শেষ 10 বছরে পরিকাঠামোগত ক্ষেত্রে এই সরকারের উন্নয়নও নজর কাড়া। সামগ্রিকভাবে এই বাজেটের বিশ্লেষণ করে এমনই অভিমত ব্যক্ত করলেন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি। বৃহস্পতিবার অর্থাৎ আজ কেন্দ্রীয় বাজেট, সেই বাজেট পেশ হয়েছে। যেহেতু সামনে নির্বাচন, ফলে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়নি, কিন্তু বাজেটে বেশ কিছু কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বাজেটের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি, এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। অর্কদার সাথে কথা বলবো। অর্কদা, এই বাজেটের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, যেহেতু সামনে লোকসভা নির্বাচন, কি মনে করছেন, কি মনে হচ্ছে? দেখো, জিডিপি বলতে আমরা বুঝি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর এখানে জিডিপি বলতে ওরা বলছেন জি স্ট্যান্ডস ফর গভর্নেন্স, ডি স্ট্যান্ডস ফর ডেভেলপমেন্ট, আর পি স্ট্যান্ডস ফর পারফরমেন্স। অর্থাৎ 2047 সালে বিকশিত ভারত মানে প্রথম দুনিয়ার দেশ হিসাবে ভারতবর্ষ যাতে বিশ্বের মানচিত্রে জায়গা করে দিতে পারে, সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে মোদী সরকার। এটা ওদের ফিলোসফি। ইন্টারিম বাজেটে বড় কিছু ঘোষণা থাকেও না, কারণ এটা তো জুলাই মাসে নতুন সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে, এই 3 মাসের আয় এবং ব্যয়ের হিসাব। তাই ব্যক্তিগত আয়করে ছাড় দেওয়া ইন্টারিম বাজেটে আমার মনে হয় যে সেভাবে কখনো অতীত হয়েছে কিনা বলতে পারবো না। পূর্ণাঙ্গ বাজেটে নিশ্চয়ই কিছু ব্যবস্থা থাকবে, যদিও কর ব্যবস্থা সরলীকরণ, তাড়াতাড়ি রিফান্ড দেওয়ার এই বিষয়গুলো কথা উল্লেখ করেছেন, এবং প্রচুর নতুন মানুষ কর ব্যবস্থার মধ্যে নিজেদের যুক্ত করেছেন। এই বাজেটের মানে মোদী সরকারের দৃষ্টিভঙ্গিটা হলো কিন্তু যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, অর্থাৎ যে ইনফ্রাস্ট্রাকচার মানুষ চোখের সামনে দেখতে পায়। 2013 সালে দ্বিতীয় ইউপিএ সরকারের শেষ বছরে ভারতবর্ষে প্রায় 18 লক্ষ কোটি টাকার পরিকাঠামোগত প্রকল্প বিভিন্ন জটে আটকে ছিল। কোথাও জমি জট, কোথাও পুলিশ মন্ত্রকের ছাড়পত্র, কোথাও বিক্ষোভ ইত্যাদি। সেই জট কাটানো গেছে। ভারতবর্ষ জুড়ে এখন কিন্তু পরিকাঠামোর বিপুল কাজ চলছে, লগ্নি হচ্ছে। দেখতে পাওয়া যাচ্ছে, সর্বশেষ উদাহরণ হচ্ছে অটল সেতু। মুম্বাই থেকে নভি মুম্বাইয়ের মধ্যে এই 21.5 কিলোমিটার পথ 2016 সালে শিলান্যাস, 18 সালে কাজ শুরু, মাঝে কোভিড, 12 জানুয়ারি 2024 তার উদ্বোধন হয়ে গেল। এই প্রকল্পটাকে কনসিভ করা হয় 1963 সালে। তারপরে কিন্তু এত দিন ধরে প্রকল্পটা বিভিন্ন কারণে আটকে ছিল। টেন্ডারের জটিলতা, কি সিস্টেমে এটা তৈরি হবে ইত্যাদি হয়ে গেল কিন্তু। যেমন কাশ্মীর রেল মানচিত্রে যুক্ত হচ্ছে, উত্তর পূর্ব ভারতে অভূতপূর্ব বিনিয়োগ হচ্ছে পরিকাঠামোয়। উত্তরপ্রদেশ হচ্ছে, মহারাষ্ট্র হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে হবে, যেমন হলদিয়া মোগলসরাই এক্সপ্রেসওয়ে, শিলিগুড়ি বারাউনি এক্সপ্রেসওয়ে, ফ্রেট করিডোর। এই যে পরিকাঠামোই হচ্ছে বিকশিত ভারতের অন্যতম লক্ষ্য। এবং এই সরকারের যে ফিলোসফি, যেটা তুমি বলছো, যে উন্নয়নের মধ্যে প্রকৃত ধর্মনিরপেক্ষতার ছোঁয়া, যে কাউকে আমি উন্নয়নের থেকে বাদ দেব না, সে যে বর্ণের হোক, যে ধর্মের হোক, সবাইকে উন্নয়নের অমৃত কুম্ভে আমি সামিল করব, এবং উন্নয়নের অমৃত কুম্ভের থেকে বিন্দু বিন্দু জিডিপি যেন প্রান্তিক ভারতবর্ষও ছড়িয়ে পড়ে, সেটাকেও আমি এনশিওর করব। তুমি দেখো, এই সরকার 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেবে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনায় 12 কোটি কৃষক উপকৃত হন। আয়ুষ্মান ভারত, আমার ধারণা এখন তো 5 লক্ষ টাকার ক্যাশলেস ট্রিটমেন্ট হয়, ওটাকে আগামী দিনে বাড়িয়ে 10 লক্ষ টাকা করা হবে। এবং
প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিতে এখন বোধহয় 6,000 টাকা বাৎসরিক দেওয়া হয়, সেটাও বোধহয় 8,000 টাকা করে বাড়ানো হবে। তো সব মিলিয়ে 4টে শ্রেণী, কৃষক, গরিব, মাতৃশক্তি আর যুবশক্তি, এটা হচ্ছে এই সরকারের রাজনৈতিক দর্শন। অনেকে অনেক কথা বলবেন, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বেকারত্ব তো আছে, কিন্তু আমি বেকারত্বকে কিভাবে দেখব? 10টা 5টার কাজের সঙ্গে যুক্তরাই কি মানে চাকরি পেয়েছেন বলে মানতে হবে, নাকি যারা সনদযুক্তি করছেন, অসংগঠিত ক্ষেত্রে কাজ করছেন, তারাও কর্মসংস্থানের তালিকায় অন্তর্ভুক্ত হবে? হ্যাঁ, দারিদ্র্য আছে, অসাম্য আছে, বেকারত্ব আছে, কিন্তু সেই অ্যাড্রেস কিন্তু ওই 10টা 5টা সরকারি চাকরি দিয়ে হবে না। কর্মসংস্থান আর চাকরির মধ্যে ফারাক আছে। ইনফ্লেশন বেড়েছে, ইনফ্লেশনকে তিনের কাছাকাছি আনতে হবে। আবার বিদেশি মুদ্রার ভাণ্ডার বেড়েছে, পরিকাঠামোয় লগ্নি হলে কর্মসংস্থান বাড়বে। আর এই সরকার যেটা দাবি করতে পারে যে বিগত 10 বছরে কোনো বড় ধরনের করাপশন চার্জেস তাদের বিরুদ্ধে নেই। অর্থাৎ ফিলোসফিটা কি, নরেন্দ্র মোদী এতটাই নিশ্চিন্ত যে আরেকবার তিনি ক্ষমতায় আসবেন, তাই তিনি এখন 2047 সালের স্বপ্ন ফিরি করছেন, যে এখানে সব কিছু হয়ে গেছে, সব কিছু নিশ্চিত। ভারতবাসীর লক্ষ্য হচ্ছে 2047 সালের মধ্যে প্রথম বিশ্বের দেশ হিসাবে নিজেদের উন্নীত করা। একটা বিষয় আমরা দেখলাম যে কৃষিক্ষেত্রে সেখানে একটা আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং পাশাপাশি রেলের যে বিষয়, সেখানে রেল এবং বিমান, এই দুটোর ক্ষেত্রে, ট্রান্সপোর্টের ক্ষেত্রে একটা বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই বিষয়গুলোকে তুমি কিভাবে বিশ্লেষণ? রেল তো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে। বন্দে ভারতের বিশেষ কোচ তৈরি হবে, আমি শুনলাম নতুন রেল লাইনও পাতা হবে। তুমি যদি স্টক মার্কেটে দেখো, রেলওয়ের যে স্টকগুলো আছে, যেমন আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন, ইরকন, আরভিএনএল, আইআরসিটিসি, এগুলো বছরখানেক আগে এদের যে মূল্য ছিল, এখন যে মূল্য আছে, দেখবে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আইআরএফসি 1 বছর আগে 29 টাকা ছিল, আজকে দাম তার 180 টাকার কাছাকাছি। আইআরএফসি রেলকে ফিনান্স করে, ইরকন রেলের প্রকল্প নির্মাণ করে। রেল মানেই হচ্ছে তোমার পরিকাঠামো, অর্থাৎ পরিকাঠামোয় লগ্নি বাড়া, তার সাথে কর্মসংস্থান যুক্ত। আর কৃষকদের বহুবিধ প্রকল্প তো নিয়েছে, এই যেমন বললাম প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি থেকে শুরু করে কৃষক মান্ডি গড়া, ইন্টিগ্রেটেড মার্কেট তৈরি করা, তো এই সবগুলো আছে। মানে অর্থাৎ ডেভেলপমেন্টাল প্ল্যানকেই কিন্তু ওরা সামনে রাখছে, বাজেটের লক্ষ্য এবং ভিশন হচ্ছে তাই। দেখো এই বাজেট, অনেকে বলছেন যে কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেওয়া হলো। কর্পোরেট ট্যাক্স, কর্পোরেটের তো ডিমান্ড থাকে। কর্পোরেট মানেই আমাদের শত্রু নয়, কর্পোরেটের জন্যই কিন্তু প্রচুর কর্মসংস্থান হয়। অর্থাৎ এদের বহুদিন ধরে দাবি যে কর্পোরেট ট্যাক্স স্ল্যাশ করতে হবে। আবার 100 দিনের কাজের বরাদ্দ 60,000 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 86,000 কোটি টাকা। তো এগুলো মাথায় রাখতে হবে। আবার আমরা আরেকটা জিনিস দেখলাম, যেটা যে আইসিডিএস কর্মী বা এই যারা রয়েছে, যাদের 1 লাখই দিদি, অর্থাৎ সেই সংখ্যাটা 1 কোটি থেকে সেটাকে 2 থেকে 3 কোটিতে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এই বিষয়টা কীভাবে বিশ্লেষণ? ওই যে বললাম, মহিলা, গরিব, কৃষক, যুবা, এই 4টে সেগমেন্ট হচ্ছে এই বাজেটের মূল লক্ষ্য। তাই মাতৃশক্তিকে লাখপতি দিদি বানানোর ব্যাপার, এটা ভীষণ রকমভাবে তাৎপর্যপূর্ণ। বিরোধীদের তরফ থেকে এখনো পর্যন্ত যা প্রতিক্রিয়া এসছে, সেখানে দেখা যাচ্ছে যে কংগ্রেসের তরফ থেকে একটা প্রতিক্রিয়া সম্ভবত এসছে, যে সেখানে বলা হচ্ছে যে যা বলা হচ্ছে মুখে, আসলে এই বাজেট অন্তঃসার শূন্য। এই বিষয়ের সঙ্গে তুমি সহমত? একটা কথাই বলবো, শুধু ঘোষিত মানে পরিকাঠামোর দিকে চোখ দিক, ওটা তো আর কাগজে কলমে হয় না, ওটা তো চোখে দেখা যায়। এই দেশে বিগত 10 বছরে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের যা ডেভেলপমেন্ট হয়েছে, সেটা আনপ্রেসিডেন্টেড। তাহলে বোঝা যাবে যে সত্যি কিছু, অনেক কাজ হয়নি, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে এই সরকার যা কাজ করেছে বিগত 10 বছরে, সেটাকে আমি বলবো অভাবনীয়, অভূতপূর্ব। বিরোধীরা বিরোধিতার জন্য বলতেই পারেন, কংগ্রেস তো 60 বছর শাসন করেছে, এখন তারা আবার গরিবীয়টাও বলে কি করে?
তাহলে তো মূল রেসপন্সিবিলিটি তাদের ঘাড়েই বর্তায়। বিরোধিতার জন্য বিরোধিতা করা আর চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে চোখের সামনে যা হচ্ছে সেটাকে যদি দেখে আত্মস্থ করে বাজেটকে নিয়ে তারা যদি প্রতিক্রিয়া দেন, তাহলে তাদের প্রতিক্রিয়া অনেক বড় লার্জার অডিয়েন্সের কাছে অ্যাকসেপ্টেবল হয়। আমরা কথা বললাম রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকারের সঙ্গে, এবং তার যেটা বক্তব্য যে যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সরকার তারা মোটামুটি নিশ্চিত যে তৃতীয়বারের জন্য তারা সরকারে আসছে, এবং সেই কারণেই তাদের ভীষণ এখন 2047 এবং আরও সামনের দিকে, এবং সেখানে দাঁড়িয়ে আরও যে গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্কদা তুলে ধরলেন যে পরিকাঠামোগত ক্ষেত্রে যে ধরনের উন্নয়ন এই সরকার করেছে সেটা অভাবনীয়, এবং তার ফলে আগামী দিনে কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রেও একটা বড় জায়গা তৈরি হবে, এবং তার উপর ভিত্তি করেই কিন্তু আগামী দিনে এই সরকার তাদের নিজেদের রাজনৈতিক জমিকেও আরও বেশি শক্ত করবে, এমনটাই কিন্তু তার বিশ্লেষণ বা তার অভিমত থেকে উঠে এলো। আপনারা নজর রাখুন ট্রাইব টিভিতে।